তারপরে ধরো সেখান থেকে আমরা একটা ম্যাট্রিক্স কনসিডার করেছিলাম, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো আজকে আমরা কি করব, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের সার্টেন প্রপার্টিজ আমরা ইনভেস্টিগেট করব বা এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, ফার্স্ট উই উইল ইন্ট্রোডিউস the example of transition matrix, and then we will discuss about the properties of transition matrix. ঠিক আছে, তো এখন দেখো ফার্স্ট যে এক্সাম্পল আমরা কনসিডার করছি, সেই এক্সাম্পলে দেখো মেনশন করা আছে যে that one is the first example, and second one is the, see that the random walk, what the name of the problem, random walk with absorbing barriers. ঠিক আছে, and this problem is also known as Gamler's ruin problem. Gamler's ruin problem, এই প্রবলেম বলে এটা ধরো ফেমাস। আর অল্টারনেটলি মানে এটা হচ্ছে ধরো এই যে গাম্বার্স রুইন প্রবলেম হচ্ছে জেনারেল পারপাসের জন্য বলা হচ্ছে এই ধরনের নাম, আর টেকনিক্যালি প্রবলেমের নাম হচ্ছে যে র্যান্ডম ওয়াক উইথ অ্যাবজর্বিং ব্যারিয়ার। দুটো নামই কিন্তু প্রবলেমটাকে রেফার করা হয়, সেজন্য দুটো নামই মনে রাখবে, কারণ এক্সামে ধরো যে কোনো একটা বলেই থাকতে পারে, আইদার গ্যামলার রুইন প্রবলেম বলে আর র্যান্ডম ওয়াক উইথ অ্যাবজর্বিং ব্যারিয়ার্স বলে। তো এখন প্রবলেমটা কি দেখো, যে আমি আগে প্রথমে ধরো র্যান্ডম ওয়াক উইথ অ্যাবজর্বিং ব্যারিয়ার সেটাকে এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে টেকনিক্যালি ব্যাপার। তো অ্যাবজর্বিং ব্যারিয়ার্স কথাটা আছে, আর একটা আছে আমাদের রিফ্লেক্টিং ব্যারিয়ার। পরের যে এক্সাম্পল 2, in example 2 we'll discuss about the reflecting barriers. তো এরকমের মনে করো যে একটা রুম আছে, এবার রুমের মধ্যে মনে করো যে 1 ফুট দূরে দূরে কতগুলো মানে তোমার টাইলস বসানো আছে বা কিছু একটা বসানো আছে, কিন্তু তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 1 ফিট। মনে করো তোমার একটা 10 বাই 10 সাইজের একটা রুম আছে, 10 ফিট বাই 10 ফিট সাইজের একটা রুম আছে। সেই রুমের মধ্যে তোমার কতগুলো টাইলস থাকবে, 10টার মধ্যে ধরো অর্ধেক 5টা ধরো টাইলস থাকবে, আর 5টা ফাঁকা জায়গা থাকবে। এবার 5টা টাইলসকে তুমি ভাবো যে তারা হচ্ছে, ফার্স্ট যে টাইলসটা থাকবে সেই টাইলসটার নাম্বারিং হচ্ছে 1। ঠিক আছে, তারপরে ধরো না 1 না 0 দিয়ে স্টার্ট মনে করো। ফার্স্ট যে টাইলস থাকছে তার নাম্বার হচ্ছে 0, সেকেন্ড টাইলসের নাম্বার 1, তারপরে 3, 2, 3, 4, 5 and so on। ঠিক আছে, ওইভাবে পরপর নাম্বারিং করা আছে, বাট the starting number is 0, and in general we assume that the end tiles, the number of the end tiles is k। ঠিক আছে, মানে যে টাইলসের উপরে যে নাম্বারিং করা হবে that was starting from 0 and ending at k, এই হচ্ছে ব্যাপার 0, 1, 2 up to k। তো আমাদের ধরো 10 ফিট বাই 10 ফিট রুমের যে কন্ডিশন বলছিলাম, সেখানে আমাদের টোটাল নাম্বার অফ টাইলস হচ্ছে 5, দ্যাট মিন্স দ্য টাইলস নাম্বার আর 0, 1, 2 up to 5। ঠিক আছে, তো এরকম ব্যাপার আছে। এবার মনে করো যে টাইলস নাম্বার 0-র উপরে একটা বল ফেলা হলো। ঠিক আছে, তা বলটা এরকম ভাবে ধরো মুভ করবে, সেই অ্যাজাম্পশনটা এখানে আমরা নিচ্ছি। ধরো বল আছে আমাদের, সেই বলটা মনে করো কি হবে যে একটা স্টেপস আছে, একটা টাইলস আছে, সেই টাইলস থেকে অন্য টাইলসে যাবে, মানে টাইলসের উপরে যাবে, ফাঁকা জায়গাতে যাবে না। এরকম ধরে নেওয়া হচ্ছে যে ফার্স্ট বলটা তোমার হচ্ছে সেকেন্ড 0 টাইলসের উপরে যদি বল থাকে, সেই বলটা তোমার কোথায় যাবে না, তোমাদের টাইল নাম্বার 1 এ যাবে, তারপরে 2 তে যাবে। 2 তে যখন যাচ্ছে তখন কিন্তু আইদার 3 তে যেতে পারে, আবার ব্যাক করে 1 এ আসতে পারে। তো সেই সেন্সেই বলা যায় র্যান্ডম, মানে যে কোনো একটা টাইলসের উপরে থাকলে আইদার লেফট সাইড অর রাইট সাইডে টাইলসে যাবে র্যান্ডমলি। দেয়ার ইজ এ সার্টেন প্রবাবিলিটি যে কখন লেফটে যাবে কখন রাইটে যাবে সেটা বলা যায় না। সো ফর দ্যাট রিজন ইট ইজ কল্ড দ্য র্যান্ডম। ঠিক আছে, র্যান্ডম মুভমেন্ট অর র্যান্ডম ওয়াক। তো সেন্সে আসছে। এবার অ্যাবজর্বিং কথাটা কেন আসছে দেখো, অ্যাবজর্বিং মিন্স মনে করো ওই যে টাইলসের উপরে ধরো আছে, ধাক্কা খেতে খেতে মনে করো কোনো একটা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে। যে দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে, মানে দেওয়ালে ধাক্কা লাগা মানে হচ্ছে আমাদের 0 নাম্বার টাইলসে আছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি যে দেওয়ালে ধাক্কা লাগছে। ঠিক আছে, 0 নাম্বার টাইলসটা মনে করো এদিকে এন্ডে আছে, আর এখানে ধরো কে নাম্বার যে টাইলসটা সেটাও আমরা ধরে নেব যে দেওয়ালের সাথে আছে, লাস্ট টাইলটাও দেওয়ালের সাথে টাচ থাকবে। ঠিক আছে, তো ওইরকম ভাবে একটা অ্যাজাম্পশন থাকছে যে 0 নাম্বার টাইলস এন্ড দ্য লাস্ট নাম্বার টাইলস, কে নাম্বার টাইলস আর অ্যাডজাসেন্ট উইথ দ্য ওয়াল। তো এবারে অ্যাজাম্পশন হচ্ছে যে হ্যাঁ, যদি ধরো ফার্স্ট অর লাস্ট নাম্বার টাইলসে যদি বলটা গিয়ে পড়ে তাহলে সেখানে থেমে যাবে।
ঠিক আছে, দেয়ার ইজ নো মোর মুভমেন্ট, মানে লাস্ট দেওয়ালে গেলে। তো সেই জন্য বলছে অ্যাবজর্ব হচ্ছে, যে ব্যারিয়ার আছে, যে ওয়াল আছে, সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে লাস্টে যখন যাচ্ছ তখন ওখানে থেমে যাচ্ছে, তাকেই বলা আছে অ্যাবজর্বিং। তাহলে 0 নাম্বার টাইলসে গেলে তোমার মুভমেন্ট হবে না, বা 10th নাম্বার টাইলসে যখন যাবে দেয়ার ইজ নো মোর মুভমেন্ট বিকজ দ্যাট ব্যারিয়ার আর অ্যাবজর্বিং। কিন্তু যদি রিফ্লেক্টিং ব্যারিয়ার হয়, তাহলে 0 নাম্বার টাইলস যদি ধরো টাইলসে থাকে, তাহলে কি কি পসিবিলিটি হবে? 0 নাম্বার টাইলসে থাকলে আমাদের ওই 0 নাম্বারে থাকবে, কিংবা রিফ্লেক্ট হয়ে 1 এ ব্যাক করবে। সিমিলারলি কে নাম্বার টাইলসে যদি থাকে ফর দ্য রিফ্লেক্টিং ব্যারিয়ার্স, তাহলে আইদার ওখানেই থাকবে, কিংবা ব্যাক করে তোমার k-1 টাইলসে ব্যাক করবে, বা 1 স্টেপে ব্যাক করবে। টাইলস গুলোকে আমরা স্টেপ বলবো, এক একটা স্টেপ বলা হবে, বা এক একটা পজিশন বলা হবে, সেইভাবে আমরা রেফার করবো। নট স্টেপ, ভুল বললাম আমি, স্টেপ হচ্ছে ডিফারেন্ট, স্টেট বলা হবে, স্টেট। মানে টাইলস নাম্বার 0 তে থাকা মানে স্টেট 0 তে আছে, টাইলস নাম্বার 1 এ থাকা মানে স্টেট 1 এ আছে, এরকম বুঝবে, স্টেট বলা হচ্ছে, অবস্থা। তাহলে বুঝতে পারছো প্রবলেমটা? তাহলে হচ্ছে যে ওই ধরনের কতগুলো আমাদের স্টেজেস আছে, 0, 1, 2 আপ টু k। 0 ইজ দ্য ফার্স্ট স্টেজ অ্যান্ড k ইজ দ্য লাস্ট স্টেজ। এবার ধরো যে বল থাকছে, সে বলটা যখন আমাদের টাইলসের উপরে মুভমেন্ট করবে, তাহলে যদি ধরো 0 নাম্বারে টাইলসে থাকে, তাহলে 0তেই থেকে যাবে। কেত নাম্বার টাইলসে যদি বল রিচ করে, তাহলে ওখানেই থেকে যাবে। আর না হলে তোমার কি হচ্ছে, যদি ইন বিটুইন থাকে, তাহলে আইদার লেফটে যাবে অর রাইটে যাবে। তো এই হচ্ছে তোমার প্রবলেম, ঠিক আছে? তো এইটা দেখো ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে র্যান্ডম ওয়াক কেন বলা হচ্ছে, যে র্যান্ডমলি আইদার দ্য বল মুভ আইদার লেফট সাইড অর রাইট সাইড, সেই জন্য বলা হচ্ছে র্যান্ডম। there is no definite meaning or definite formula to go right side or to go back side, তো সেই জন্যই বলা হচ্ছে র্যান্ডম ওয়াক। অ্যাবসর্বিং মানে বুঝতে পারছো যে 0 স্টেজে গেলে 0তেই থেকে যাচ্ছে, কেথ স্টেজে গেলে কেতেই থেকে যাচ্ছে, তো সেই জন্য হচ্ছে অ্যাবসর্বিং। এবার ধরো এই যে নামটা কেন আসছে, গাম্বলার রুইন প্রবলেম কেন আসছে? গাম্বলার্স হচ্ছে যারা জুয়াড়ি আছে, তাদেরকে গাম্বলার্স বলে। রুইন মানে হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া। তাহলে ধরো জুয়া খেলতে গেলে আমাদের যে ধরো যদি হেরে যায়, তাহলে তো নিঃস্ব হয়ে যেতে পারে। তাহলে এখানে দুজন থাকছে, একজন ধরো যে খেলছে সে, আর যে খেলাচ্ছে, তাই না? তো এই ধরনের দুটো পার্টনার থাকে, একজন খেলছে আর একজন খেলাই। তো একজন কি হতে পারে, কি কি কেস হতে পারে, যে খেলতে গেছে ধরো জুয়া, তো সে খেলতে গিয়ে ও যত টাকা নিয়ে গেছিল সমস্ত টাকা হেরে গেল, তার মানে তার কন্ডিশন 0তে ফিরে গেল। সে যদি 0তে চলে আসে, তার মানে সে পড়লে নিঃস্ব হয়ে গেল, রুইন হয়ে গেল, তখন তার সে খেলতে পারবে না। তার মানে তার কাছে যদি টোটাল অ্যামাউন্ট 0 হয়ে যায়, 0 মানে হচ্ছে নাথিং, তো 0 টাকা যদি হয়, তাহলে সেখানে গেমটা হচ্ছে স্টপ হয়ে গেল, সে আর খেলতে পারছে না, ঠিক আছে? মানে সেখানে সে থেমে গেল। মানে বল যেমন বলছিলাম যে 0 স্টেটে আসলে 0তে এসেই থেমে যাচ্ছে, এখানেও তাই, তার কাছে যে টোটাল ইয়ে আছে, ধরো মানি আছে, সেই টোটাল মানি যদি তোর 0 হয়ে যায়, টোটাল টাকা পয়সা যা আছে সব যদি 0 হয়ে যায়, তখন সেই গেমটা সেখানে স্টপ, আর মুভমেন্ট হবে না, আর গেম খেলতে পারে। সিমিলারলি যে ধরো খেলাচ্ছে, তো তার কাছে কি হচ্ছে, ধরো হ্যাঁ, সে যদি হেরে যায়, তার কাছে যত টাকা ছিল সমস্ত টাকা সে যদি খেলাতে খেলাতে মনে করো সে হেরে গেল, মানে যারা প্লেয়ার যারা খেলছে তারা মনে করো জিতে গেল, তারা যদি জিতে যায়, যে খেলাচ্ছে সে হেরে গেল, তো সে যদি হেরে যায়, তার মানে সেও সে রুইন হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, যে মনে করো সে যদি হেরে যায়, তার মানে হচ্ছে যে পুরো টাকাটা যারা খেলছে তাদের কাছে চলে এলো। হ্যাঁ, তো তাদের কাছে টোটাল কত অ্যামাউন্ট হবে, কে অ্যামাউন্ট মানি। কে অ্যামাউন্ট মানিতে যদি রিচ করে, দ্যাট ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট মানি অ্যাভেলেবেল ইন দ্য টোটাল গেম, তো সেই অ্যামাউন্টে যদি রিচ করে, তাহলেও গেম কিন্তু বন্ধ হয়ে যাবে। সো দিজ আর দ্য এন্ড কেসেস। কিন্তু যদি ইন বিটুইন হয়, মনে করো আমি খেলতে গেছি, আমার কাছে কিছু টাকা আছে, যে খেলাচ্ছে তার কাছে কিছু টাকা আছে, এরকম যদি হয়, তাহলে আমি ধরো খেললাম, তাহলে একটা স্টেজে যদি আমি ধরো খেলি, তাহলে কি হতে পারে, যে আমি সেই খেলাতে আইদার জিততে পারি অর হারতে পারি। যদি জিতে যায়, তাহলে আবার টাকার পরিমাণ বেড়ে গেল, অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, আর যদি হেরে যায়, তাহলে আমারটা কমে যাচ্ছে। এই বেড়ে যাওয়াটাকে আমরা বলছি রাইট মুভমেন্ট, আর কমে যাওয়াকে বলা হচ্ছে লেফট মুভমেন্ট, ঠিক আছে? তার মানে আমি ধরো একটা স্টেজে ছিলাম, সেই স্টেজ থেকে আমার স্টেজটা বেড়ে গেল, রাইট সাইডে যাচ্ছে, যদি আমি জিতি গেইন করি, তাহলে আমার স্টেট বেড়ে গেল, ঠিক আছে? আমার কাছে বেশি টাকা আসছে, মানে আমার স্টেট বাড়ছে। আর যদি হেরে যায়, তাহলে আমার স্টেট কমে যাচ্ছে, যে আগে টাকার অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমি লুজ করছি। তো এই সেন্সে তোমার বলা হচ্ছে গাম্বলার্স রুল প্রবলেম, আইদার হেরে যেতে পারে অর জিততে পারে,
হেরে যাবে বা জিতবে তার কোনো ডেফিনাইট তোমার কোনো ফর্মুলা নেই, সেই জন্য এটা হচ্ছে র্যান্ডম ব্যাপার। সো দিস টু প্রবলেম আর সেম। ব্যাস এই হচ্ছে প্রবলেমের ডেসক্রিপশন, প্রবলেমের মিনিং। তো এখানে ধরো যে ট্রায়াল গুলো হবে, যে র্যান্ডম ট্রায়াল, সেগুলোকে আমরা ধরো এক্সেল দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, মানে যে স্টেটে থাকবে সেই স্টেটের ভ্যালুস, এক্সএন এর ভ্যালু আইদার 0 হতে পারে, এক্সএন ইকুয়াল টু 1 2 3 আপ টু কে। এবার দেখো কি হচ্ছে, তার মানে হচ্ছে যে এখানে এই যে পি অফ সামথিং লেখা আছে, দেখো পি অফ xn ইকুয়াল টু r প্লাস 1 given xn minus 1 equal to r, এটা মানে কি যে n minus 1 ট্রায়ালে আমরা আছি r স্টেটে, এবার xn ট্রায়ালে বা n ট্রায়ালে আমরা আছি r প্লাস 1 স্টেটে, মানে যে স্টেটে ছিলাম তার থেকে এক বেড়ে গেল। তার মানে কোথায় যাচ্ছি, n minus 1 মানে প্রিভিয়াস ধরো ট্রায়াল, n হচ্ছে আমাদের কারেন্ট ট্রায়াল, তাহলে আগে আমরা r স্টেজে ছিলাম, আর r প্লাস 1 স্টেজে যাওয়ার যে প্রবাবিলিটি, এটা তো র্যান্ডম, সেই জন্য আমরা r স্টেট থেকে r প্লাস 1 এ যেতে পারি, নাও যেতে পারি। তো সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যদি r প্লাস 1 স্টেজে যাই তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে p, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ রাইট মুভমেন্ট ইজ p। r থেকে r প্লাস 1 এ যাওয়া মানে কি হচ্ছে, রাইট মুভমেন্ট এক বাড়ছে, দ্যাট মিন্স দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য রাইট মুভমেন্ট and its probability is taken as small p। পরেরটা দেখো কি আছে, পরেরটাতে আছে আমরা ধরো x minus 1 ট্রায়ালে আর স্টেজে আছি, আর xn মানে কারেন্ট স্টেজে, কারেন্ট ট্রায়ালে আমরা আছি r minus 1 স্টেজে, মানে কমে যাচ্ছে আমার কাছে, যে আমি যে স্টেটে ছিলাম সেই স্টেট থেকে একটা স্টেট কমে গেলাম। তো তার মানে কি হচ্ছে যে আমি লুজ করলাম, তার মানে আমরা লেফটে আসছি, r থেকে r minus 1 মানে লেফট সাইড, সো লেফট মুভমেন্ট, দ্য প্রবাবিলিটি অফ লেফট মুভমেন্ট ইজ কিউ। ঠিক আছে, তার মানে ইন বিটুইন যদি থাকি, আর হচ্ছে ধরো স্টেট কি হবে, স্টেট হচ্ছে আইদার 1 2 আপ টু k minus 1। ঠিক আছে, মানে আর এর যে ভ্যালুস হবে সেটা হচ্ছে 0 হবে না আর k হবে না, কারণ 0 আর k হচ্ছে দুটো ডিফারেন্ট, তাদের জন্য ধরো আমরা আলাদাভাবে প্রবাবিলিটি বলবো। কিন্তু ইন বিটুইন স্টেজে যদি আমরা থাকি, ইন বিটুইন স্টেট যদি আমরা মেনটেন করি, দেন আইদার উইল গো টু রাইট সাইড অর গো টু লেফট সাইড। তো সেই জন্য দেখো এখানে ফর 0 strictly less than r strictly less than k বলা হচ্ছে, দ্যাট মিন্স r is either 1 or 2 up to k minus 1। okay, and these are the end condition। দেখো n minus 1 ট্রায়ালে, n minus 1 ট্রায়ালে আমরা 0 তে আছি, 0 স্টেটে আছি, আবার n ট্রায়ালে আমরা 0 স্টেটে আছি, তার মানে 0 তে আগে যেই পৌঁছে গেছি অমনি কি মিন করবে, 0 তে পৌঁছে গেলে 0 স্টেটেই আমরা থাকবো, মানে 1 ট্রায়াল n minus 1 ট্রায়ালে যদি আমরা 0 স্টেটে থাকি তাহলে n ট্রায়ালেও আমরা 0 তে থাকবো, কারণ 0 তে এসে স্টপ হচ্ছে, that one is the certain case, so probability of this event is 1। সিমিলারলি দেখো কি হচ্ছে, n minus 1 ট্রায়ালে যদি আমরা kth স্টেটে থাকি তাহলে আমরা নেক্সট যে ট্রায়াল kth ট্রায়াল সরি n ট্রায়ালেও আমরা kth স্টেটে থাকবো, তার প্রবাবিলিটি হচ্ছে 1, that one also certain, কারণ অ্যাবজর্বিং মানে কি হচ্ছে, যে স্টেট আগে ছিলাম পরবর্তীতেও আমরা সেই স্টেটে থাকবো ফর দ্য n স্টেটস। এবার দেখো কি হচ্ছে, যদি মনে করো আমরা n minus 1 ট্রায়ালে যদি r স্টেটে থাকি তাহলে n ট্রায়ালে কোথায় থাকবো, n ট্রায়ালে আমরা r স্টেটে থাকতে পারবো কি পারবো না, দিস ইজ দ্য কোশ্চেন। n minus 1 ট্রায়ালে r এ আছে, r এর ভ্যালু লাইজ বিটুইন 0 and k, এক্সক্লুডিং 0 and k, n minus 1 ট্রায়ালে r স্টেটে আছে, তাহলে আমরা বলছি যে n ট্রায়ালেও আমরা r স্টেটে থাকবো, তার প্রবাবিলিটি কত, দ্যাট শুড বি 0। কেন 0, তার কারণ হচ্ছে দেখো যে যদি আর যদি ইন বিটুইন 0 আর k হয় তাহলে আমরা কি করব, তখন আইদার লেফটে আর রাইটে মুভ করব। তার মানে ধরো আমার কাছে একটা টাকা আছে, মনে করো আমার কাছে 10,000 রুপিস আছে, এবার আমি ধরো খেলছি, জুয়া খেলছি, তার মানে কি হবে, আইদার আমি জিতবো উইন করব আর আমি লস করবো, তাই না, মানে যে অ্যামাউন্ট আমার কাছে ছিল আমি প্লে করছি সেই অ্যামাউন্ট মানে আমার কাছে কখনোই থাকবে না, আইদার আমি জিতবো কিংবা হারবো। তো সেই জন্য যে আগে যে দুটো কেস বলা হয়েছিল যে প্রবাবিলিটি পি প্রবাবিলিটি কিউ, সেটাই হবে, কখনোই আর থেকে আগে আমরা থাকবো না যদি আর বিটুইন 0 and k হয়। তো সেই জন্য এটা হচ্ছে আনসার্টেন ইভেন্ট অর and its probability is 0। so these are the possible cases। ঠিক আছে, তো এই কেসগুলো নিয়ে আমরা ধরো যা যা কেস হচ্ছে এগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স বানাচ্ছি। তো স্টেটস ধরো xn minus 1, xn minus 1 এর যে পসিবল ভ্যালুস, স্টেটের যে ভ্যালু সেগুলো কি হবে 0 1 2 k minus 1 up to k। xn এরও পসিবল ভ্যালু কত হবে, xn এরও পসিবল ভ্যালু হচ্ছে 0 1 2 up to k।
আর xn minus 1 হচ্ছে আমাদের random variable, value of the random variable at the previous trial, n minus 1 trial, and xn is the value of the random variable at the nth trial. এই আমরা কি করেছি, কন্ডিশনাল ইভেন্ট দেখেছি। এবার দেখো কি, জিরোতে আমরা ছিলাম, xn minus 1 এর ভ্যালু হচ্ছে 0 এবং xn এর ভ্যালু হচ্ছে 0, 0 to 0, তার মানে তার প্রবাবিলিটি কত হবে 1। জিরোতে গেলে পারে জিরোই আমরা থাকবো, প্রবাবিলিটি হচ্ছে 1। জিরোতে যদি আমরা থাকি তাহলে কখনোই আমরা 1 স্টেটে যেতে পারবো না, 2 3 4 কোনো স্টেটে যেতে পারবো না, সেই জন্য প্রবাবিলিটি অফ অল আদার কেসেস আর 0। এবার এই যে উপরে থাকো, ধরো কালামে যে নাম্বারগুলো একটু শিফট হয়ে আছে, তাই না, ঠিক ঠিক নেই, প্রপারলি নেই, এগুলো ঠিক কালাম নাম্বারের তলায় তলায় আসবে। যে এইটা হচ্ছে 0 কালাম, এটা হচ্ছে 1 কালাম, এটা হচ্ছে 2 কালাম, এটা প্রপারলি টাইপ করা নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে কালাম নাম্বার, অ্যাকচুয়ালি কালামের তলায় তলায় থাকে। এবার দেখো কি হচ্ছে, যদি আমরা 1 স্টেটে থাকি, 1 স্টেট থেকে কি হতে পারে, আমরা কোথায় কোথায় যেতে পারি, 1 স্টেট থেকে আমরা 0 স্টেটে যেতে পারি। 1 এর রেসপেক্টে 0 কোন দিকে, লেফট সাইডে, সেই জন্য প্রবাবিলিটি হচ্ছে কিউ। 1 থেকে 1 এ আমরা আসতে পারবো না, সেই জন্য প্রবাবিলিটি হচ্ছে 0। 1 থেকে আমরা 2 তে যেতে পারি, রাইট সাইডে যেতে পারি, দেন ইটস প্রবাবিলিটি ইজ কিউ, ঠিক আছে। তাহলে 1 থেকে দুটো পসিবিলিটি থাকছে, আইদার 0 স্টেটে যেতে পারবো with probability q, and আমরা যেতে পারবো we can move state 2 with probability p, thus there is no other possibility, সেজন্য বাকি সবার হচ্ছে 0। 2 থেকে কোথায় যেতে পারি আমরা, 2 থেকে যেতে পারি 1 এ, 2 থেকে 1 এ মানে হচ্ছে লেফট মুভমেন্ট, আর 2 থেকে যেতে পারি আমরা 3 তে, সেই জন্য হচ্ছে রাইট মুভমেন্ট, সেই জন্য q আর p হচ্ছে প্রবাবিলিটি and all other probabilities are 0। তো এই ধরনের সিচুয়েশনটা কোন অবধি যাবে, কোন রো অবধি যাবে, রো k-1 পর্যন্ত আমরা পাবো, সেম থিং Q0P এই সিকোয়েন্স, Q0P এই সিকোয়েন্স করে করে আমরা পাচ্ছি। আর লাস্টে কি হবে দেখো, যখন কে থেকে আমরা আছি, কে থেকে কেতে যদি আমরা যাই, কে থেকে কেতে গেলে পরে তার প্রবাবিলিটি হবে 0। কেতে যদি আমরা রিচ করে যাই তাহলে আর ব্যাক করে k-1 এ আসতে পারবো না, আগেই বললাম। সেই জন্য কি হচ্ছে, শুধু কে টু কে রই তোমার প্রবাবিলিটি 1 হবে, আর কোনো প্রবাবিলিটি থাকবে না। তো দিস ইজ দ্য your matrix representation, and this matrix is called the transition probability matrix or transition matrix, simply transition matrix, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের transition matrix or transition probability matrix for the random walk with absorbing barriers, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে আগে প্রবাবিলিটি গুলোকে লিখতে হবে, তারপরে করসপন্ডিং ম্যাট্রিক্স পাবো। তাহলে এই ম্যাট্রিক্সে দেখো কি ইম্পর্টেন্ট থিংস কি আছে, দেখো যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি আছে, আদার দ্যান ফার্স্ট রো আর ফার্স্ট কলাম, ফার্স্ট রো এন্ড লাস্ট রো যদি আমরা বলি, আর ফার্স্ট কলাম না, ফার্স্ট রো এন্ড লাস্ট রো, ফার্স্ট রো আর লাস্ট রোতে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট হচ্ছে 1, ডায়াগোনালি 1 আছে। আর আদার যে এলিমেন্টস গুলো আছে, দেখো আদার যে এলিমেন্টস গুলো আছে তাদের ডায়াগোনাল এলিমেন্টস গুলো হচ্ছে সব 0। আদার যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সমস্ত ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 0, তাই না, সব ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 0। ডায়াগোনালের উপরে কি আছে, পিপি করে আছে, আর ডায়াগোনালের নিচে দেখো আছে সব কিউ কিউ করে করে আছে। তো তার মানে এই ধরনের যদি ম্যাট্রিক্স হয় তাকে কি বলা হয়, মনে আছে তোমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসে পড়েছিলাম, যে একটা ম্যাট্রিক্সের 3টে যদি ডায়াগোনাল থাকে, মেইন ডায়াগোনাল হোয়াট এভার মে বি দ্য ভ্যালুজ অফ দ্য এলিমেন্টস, তারপরে তার ধরো আপার ডায়াগোনাল 0 পিপি করতে করতে চলে আসছে পিতে এন্ড, আর লোয়ার ডায়াগোনাল কিউ করতে 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 লাস্টে আসছে এটা 0। তার মানে there are only 3 rows, so this is nothing but a tri-diagonal matrix. This is also a tri-diagonal matrix. এরপরে আমরা যাচ্ছি go for the another problem, example 2। example 2 আগেটা একই জিনিস, এটা হচ্ছে random walk between reflecting barriers, এটা কিন্তু গ্যামলার উইথ প্রবলেম বলছে না, ঠিক আছে। কেন বলছে না, বলছে দেখো এখানে কি হচ্ছে, আগের প্রবলেম এটা হচ্ছে সেম, আগে ছিল অ্যাবসর্বিং ব্যারিয়ার্স, হিয়ার উই হ্যাভ দ্য রিফ্লেক্টিং ব্যারিয়ার্স, ওকে। তার মানে যে ওয়াল গুলো সেখানে ধাক্কা দিয়ে বলটা আবার সেখানে থেকে যেতে পারে কিংবা ব্যাক করতে পারে, এইটুকু হচ্ছে তোমার ডিফারেন্স, আগে সেটা আমরা বলছিলাম। তো তার মানে দেখো কি হচ্ছে, যদি আর এর ভ্যালু আমরা ইন বিটুইন 0 এন্ড k কনসিডার করি লাইক প্রিভিয়াস ওয়ান, তাহলে কি হবে দেখো, যে আমাদের যদি n-1 ট্রায়ালে আর এ যদি থাকে, তাহলে n ট্রায়ালে r+1 এ আসবো, মানে রাইট সাইডে যাব উইথ প্রবাবিলিটি p, এটা ধরে নিচ্ছি যে প্রবাবিলিটি p হবে। আর n-1 ট্রায়ালে যদি r স্টেটে থাকি, তাহলে n ট্রায়ালে r-1 মানে এক কমে যাচ্ছে, তার মানে লেফটে আমরা যাচ্ছি, তার প্রবাবিলিটি হচ্ছে q, ওকে। আগের মতো p আর q হচ্ছে ইন বিটুইন যদি 0 এন্ড k হয়।
এবার দেখো কি হচ্ছে, যদি আমরা আগেও যদি আর এ থাকি এবং কারেন্ট ট্রায়ালেও যদি আমরা আর এ আসি, তার প্রবাবিলিটি হবে 0। মানে এখানে সবসময়তেই তোমার মুভ করবে, আইদার লেফট অর রাইটে যাবে, এই হচ্ছে কেস। এরপরে দেখো কি হচ্ছে, যে আমাদের এই যদি 0 থেকে 0তেই থাকবে, xn মাইনাস 1 এ 0 স্টেটে আছি, আবার xn স্টেটেও আমরা 0 স্টেটে আছি, তার প্রবাবিলিটি আমরা ধরে নিলাম 1। মানে 0তে আমরা পৌঁছে গেছে ধরো, এবং 0তে রিমেন স্টে করবো, তার প্রবাবিলিটিও একটা আমাদের থাকবে যে ওখানেই আটকে গেল, সেটাও থাকতে পারে উইথ প্রবাবিলিটি পি। পি এর ভ্যালু হচ্ছে লাইজ বিটুইন 0 এন্ড 1। এবার দেখো এই সেটাকে আরেকটু আমরা লিখলাম, মনে করো n-1 ট্রায়ালে আমরা 0তে পৌঁছে গেছি। এবার ব্যাক করলে কি হতে পারে, ব্যাক করে 1 এ আসতে পারি, তার মানে নেক্সট ট্রায়ালে আমরা 1 এ ফিরতে পারি। মানে 0 স্টেটে আমরা পৌঁছে গেছি, তাহলে আইদার 0তেই থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে a, আর 0 থেকে ব্যাক করে যদি আসে তাহলে 1 স্টেটে আসতে পারবে, তার প্রবাবিলিটি তাহলে কত আসবে, 1 মাইনাস a। মানে 0তে রিচ করলে তার পরবর্তী ট্রায়ালে আইদার 0তেই থাকবে অর স্টেট 1 এ আসবে, সেই জন্য একটা প্রবাবিলিটি যদি a ধরো, আর একটা প্রবাবিলিটি হবে 1 মাইনাস a, আইদার দিস অর দ্যাট উইল, মানে হয় 0তে থেকে যাবে কিংবা 1 এ ব্যাক করবে, দুটোর মধ্যে যে কোনো একটা করবে। সেই জন্য আমরা একটা প্রবাবিলিটি a ধরেছি, তো আরেকটা প্রবাবিলিটি 1 মাইনাস a হচ্ছে। এইটা হচ্ছে লেফট বাউন্ডারির কথা। রাইট বাউন্ডারিতে দেখো সিমিলার থিংস, মনে করে n-1 ট্রায়ালে আমরা কে তে আছি, কে স্টেটে, আর n ট্রায়ালে k-1 স্টেটে আছি, মানে আমরা ব্যাক করে গেলাম। ঠিক আছে, কে তে ছিলাম, কে থেকে ব্যাক করতে পারি আর কে তেই থাকতে পারি, তাহলে কে থেকে কে তে যদি k-1 এ যদি আমরা ব্যাক করি, তার প্রবাবিলিটি ধরছে আমরা b। আর ধরো কে তে ছিলাম এবং কে তেই থাকবে, তার প্রবাবিলিটি তাহলে কত আসবে, 1 মাইনাস b আসবে। মানে এই দুটোর মধ্যে ধরো আগেরটাকে যদি আমরা 1 মাইনাস বি ধরি, তাহলে এখানে আমরা শুধু বি ধরতে পারবো, মানে আইদার এক জায়গায় বি লিখবে তো আরেক জায়গায় 1 মাইনাস বি হবে, কারণ একজন আরেকজনের কমপ্লিমেন্টেড ইভেন্ট, আইদার কেতে থাকবে আর k-1 এ থাকবে। তার মানে কি হচ্ছে, দেখো এই যে লাস্টে যে দুটো করে করে আমাদের চারখানা যে টার্মস আছে, এই যে only 4 probabilities, only these probabilities are changes compared to the previous one। ঠিক আছে, মানে আগেরটা কি ছিল, এগুলো সব a b এর ভ্যালু সব কত ছিল, 0 ছিল, এখানে সেটা আমাদের করা হলো যে তোমার নন জিরো করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার তার ট্রানজিশন প্রবাবিলিটি কি হবে, দেখো 0 থেকে 0তেই থাকবে, এটা হচ্ছে 0 কলামের ভ্যালু, এটা হচ্ছে 1 কলামের ভ্যালু। ঠিক আছে, তাহলে 0 থেকে 0তে থাকবে, তার প্রবাবিলিটি এ আমরা লিখেছি, 0 থেকে 1 এ আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস এ, মিটে গেল, আর কিছু হবে না। 1 থেকে 0তে থাকবে, তার প্রবাবিলিটি 1 থেকে 0তে যাচ্ছে, লেফটে যাচ্ছে, প্রবাবিলিটি হচ্ছে কিউ। 1 থেকে আমাদের 2 তে যেতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে পি, এটা হচ্ছে 2 এর করেসপন্ডিং কলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের আগের মতোই k-1 পর্যন্ত একই জিনিস থাকছে, q0p। হ্যাঁ, লাস্টেরটাতে দেখো কে থেকে k-1 এ ব্যাক করতে পারে, তার প্রবাবিলিটি 1 মাইনাস বি, আর কে থেকে কেতেই থাকতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে বি। তো এটা আমাদের হচ্ছে আগের মতো কেস। বুঝতে পারছো? সো দিস ইজ দ্য প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স ফর দ্য রিফ্লেক্টিং ভেরিয়ার। তো শুধুমাত্র কি হচ্ছে, ফার্স্ট রো আর লাস্ট রো এই দুটোরও হচ্ছে চেঞ্জ, আর কোথাও কিন্তু চেঞ্জ নেই রিফ্লেক্টিং ভেরিয়ার জন্য। এখন কোশ্চেন হচ্ছে, ধরো যে রিফ্লেক্টিং ভেরিয়ার থেকে কি আমরা অ্যাবজর্বিং ভেরিয়ারের ট্রানজিশন ম্যাট্রিক্স পেতে পারি? তার অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি ইয়েস। ইফ ইউ কনসিডার a ইকুয়াল টু 1, এ যদি 1 ধরো, তাহলে ফার্স্ট এলিমেন্টটা হবে 1 আর পরের এলিমেন্টটা 0 হয়ে যাবে, আমাদের তাই ছিল দেখো। আর এই যে লাস্টে যে বি আছে, বি এর ভ্যালু যদি আমরা 1 চুজ করি, তাহলে এখানে k-1 এর যে ধরো কালাম, সেখানে ভ্যালুটা 0 হচ্ছে আর লাস্ট ভ্যালুটা হচ্ছে 1। তার মানে যদি এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু যদি আমরা 1 চুজ করি, তাহলে আমাদের যে অ্যাবজর্বিং ভেরিয়ারের যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স টোটাল যে ডিসকাশন, দ্যাট উইল বিকামস আফটার সাবস্টিটিউটিং দিস ভ্যালুস। বুঝতে পারছো? মানে এ আর বি যদি 1 1 সাবস্টিটিউট করে দাও, তাহলে আমরা অ্যাবজর্বিং ভেরিয়ারের যে প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো পরীক্ষাতে এগুলো আসে, ধরো যে অ্যাবজর্বিং ভেরিয়ার হলে তার প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স কি হবে, আর যদি রিফ্লেক্টিং ভেরিয়ার হয় তাহলে তার প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স কি হবে। এবং দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রেই দেখো আমরা বলেছিলাম যে যদি আমাদের তোমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাম অফ রোজ
রো সাম ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা রো যদি সাম বার করো, প্রত্যেকটা রো যদি সাম বার করো তাহলে তাদের এলিমেন্টের সাম কত আসবে, 1 হবে। নট নেসেসারিলি ফর দ্য কলাম, দিস উইল ট্রু ফর দ্য রো সাম। রো সাম অলওয়েজ 1। ফার্স্ট রো দেখো এ আর 1 মাইনাস এ আছে, অবভিয়াসলি সাম হচ্ছে 1। সেকেন্ড রোতে কি আছে, পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর ভ্যালু কত হবে, 1 হবে, বিকজ উইল গো ফর দ্য ফার্স্ট রো অর উইল গো ফর দ্য সরি উইল গো রাইট সাইড অর লেফট সাইড। তাহলে লেফট আর রাইট সাইডে আমরা যেহেতু যাব, সেই জন্য আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আইদার আমাদের কি বলেন লেফট আর রাইট সাইডে যদি আমরা মুভ করি, ধরো লেফট বা রাইট সাইডে যদি আমরা মুভ করি তাহলে আমাদের প্রপার্টি আইদার পি হবে আর কিউ হবে। তো সেই জন্য পি আর কিউ এর সাম হবে 1, ঠিক আছে, পি আর কিউ এর সাম হবে 1। ব্যাস হয়ে গেল। এরপরে দেখো আরেকটা প্রবলেম, এখানে রিমার্কটা সেটাই বলা আছে, রিমার্কে যদি 1 হয় তাহলে কি হবে, বি ইকুয়াল টু 1 হলে কি হবে সেটা আমরা যে পাচ্ছি আগে প্রবলেমটা সেটা বলা আছে। আরেকটা প্রবলেম আমি এক্সপ্লেন করছি না, তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। প্রবলেম নাম্বার 3, পার্শিয়াল সাম অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস। পার্শিয়াল সামের কথা আমি সেদিন বলেছিলাম। তো এটাও আমাদের একটা মার্কআপ চেইন তৈরি করবে এবং তার আমরা ধরো ট্রানজিশন প্রপার্টি ম্যাট্রিক্স আমরা লিখতে পারি। আগের দিন তো বলেছিলাম যে পার্শিয়াল সাম ফর পয়েন্ট টসিং ফর্মস এ মার্কআপ চেইন। তাহলে এখানে ধরো আমরা কি করছি, সিরিজ অফ পয়েন্ট টসিং আমরা কনসিডার করছি, সিরিজ অফ পয়েন্ট টসিং আমরা কনসিডার করছি। এবার সেখানে ধরো কি হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবল xn থাকছে, xn এর ভ্যালু হবে আইদার 0 অর 1, ঠিক আছে। at the end trial xn represents the value of the random variable xn at the end trial, it is either 0 or 1। যদি হেড পড়ে তাহলে ভ্যালু হচ্ছে 1, হেডের জন্য 1 আর টেলের জন্য 0, এগুলো লেখা আছে। টেল হলে 0 আর হেডের জন্য 1, সেটা আমরা উল্টেও নিতে পারি, যে টেল হলে বলতে পারি আমরা 1 আর হেড হলে 0, সেটাও বলতে পারি, দ্যাট ইজ নো ম্যাটার। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখো এসএন এর যে ভ্যালু x1 x2 আপ টু xn, এই ধরো xn পর্যন্ত আমাদের যে ভ্যালুস থাকবে, মনে করো যদি xn পর্যন্ত সাম করি xn এর ভ্যালু হচ্ছে সাম অফ দ্য ফার্স্ট n র্যান্ডম ভেরিয়েবলস, ঠিক আছে। আর xn প্লাস 1 কি হবে, ফার্স্ট n প্লাস 1 র্যান্ডম ভেরিয়েবলস হবে, মানে xn এর সাথে যদি xn প্লাস 1 অ্যাড করি তাহলে আমরা sn প্লাস 1 পাবো, তাই না। তো এবার কি হতে পারে, ধরো এখানেও তাই এসএন এর ভ্যালু মনে করো আমাদের জে আছে, জে ইজ অ্যান ইন্টিজার, তাহলে নেক্সট স্টেজে কত হতে পারে, এসএন প্লাস 1 এর ভ্যালু জেই থাকতে পারে কিংবা জে প্লাস 1 হতে পারে। জে কখন থাকবে, মানে ধরো এসএন এর ভ্যালু যদি জে থাকে এবং পরবর্তী ট্রায়ালেও দেখা যাচ্ছে যে এসএন প্লাস 1 এর ভ্যালু জে আছে, এটা কখন হবে, যদি আমাদের এক্সএন প্লাস 1 এর ভ্যালু 0 হয়। এক্সএন প্লাস 1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা সম্ভব, তার মানে যদি আমাদের টেল পড়ে তাহলে আমাদের কি হবে, হ্যাঁ, যে নেক্সট ট্রায়ালের যে ভ্যালু সেটা আমাদের হবে হ্যাঁ সেম থাকবে। আর যদি হেড পড়ে তখন এসএন প্লাস 1 এর ভ্যালু 1 বেড়ে যাবে, জে থেকে জে প্লাস 1। আস্তে আওয়াজ করো। তার মানে এখানে দেখো যে প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স কি আমরা লিখেছি, যে আমরা ধরে নিচ্ছি যে টেল পড়া প্রবাবিলিটি হচ্ছে 0 আর হেড পড়া প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে দেখো এখানে 0 থেকে 0 মানে এসএন এর ভ্যালু xn মাইনাস 1 এর ভ্যালু মনে করো 0 ছিল এবং পরবর্তী ক্ষেত্রেও, এটা তো x হওয়ার কথা না, এটা তো s হওয়ার কথা। এইগুলো না এ হবে, এস হবে, এসএন এর ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ দুটোই এখানে আসবে, এসএন এর ভ্যালু আসবে না, xn প্লাস 1 না, ঠিকই আছে, এটা xn ই আসবে, মানে আমরা ধরো n ট্রায়াল আর n মাইনাস 1 ট্রায়ালের কথা আমরা বলছি। তার মানে ধরো n মাইনাস 1 ট্রায়ালে আমাদের ভ্যালু 0 ছিল, মানে হেড টেল পড়েছিল, এবং ধরো আমাদের xn মানে n ট্রায়ালেও মনে করো আমাদের টেল পড়লো, তার প্রবাবিলিটি কত আমাদের ধরে নিচ্ছে হচ্ছে কিউ। আর ধরো আমাদের যদি n মাইনাস 1 ট্রায়ালে আমাদের ধরো টেল পড়েছে, এবার ধরো ফার্স্ট ট্রায়ালে
মানে তার পরবর্তী আমাদের যারা xn এর ভ্যালু 1 হলো, আর প্রবাবিলিটি হচ্ছে p। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা ধরো কনসিডার করি তাহলে কিউ আর পি, মানে আমাদের আগের স্টেজে যা ছিল সেটাই যদি ধরো রিটেন করে, সেম যদি হয়ে যায়, তাহলে আমরা প্রবাবিলিটি ধরছি কিউ। ঠিক আছে, মানে আগের স্টেজে আমাদের যা ভ্যালুজ হচ্ছে আর আমাদের যদি ধরো কারেন্ট স্টেজে যদি টেল পড়ে, দুটো ভ্যালু তো সেম হবে, তার প্রবাবিলিটি হচ্ছে কিউ। আর ধরো আমাদের যদি হেড পড়ে যায়, আগের স্টেজে যা ধরো হয়তো যাই ছিল না কেন, কারেন্ট স্টেজে যদি আমাদের হেড পড়ে তাহলে ভ্যালু 1 বাড়বে, মানে xn এর ভ্যালু আমাদের হবে 1। তো সেই জন্য আমরা ধরে নিচ্ছি এখানে না, এটা তোমার তো এক্সপ্লেনেশনে ম্যাচ করে দিয়েছি না, এটাই এসি হবে। হ্যাঁ, কারণ এখানে যে ভ্যালুস গুলো আছে দেখো, এই ভ্যালুগুলো হচ্ছে কি এসএন মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 ইত্যাদি, আবার এসএন এরই ভ্যালু হচ্ছে 0 1 2 3 এন্ড সো অন, মানে এক্সএন এর ভ্যালু কি হবে আইদার 0 আর 1। কিন্তু এখানে দেখো রো যে ভ্যালুস গুলো রিপ্রেজেন্ট করছে দ্য স্টেট অফ xn, দ্যাট মিন্স ভ্যালু অফ দ্য sn মাইনাস 1 হবে। sn মাইনাস 1 এর ভ্যালু 0 1 2 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো সেটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আগের স্টেজে যদি আমাদের sn মাইনাস 1 এর ভ্যালু যদি 0 হয়, কারেন্ট স্টেজেও sn এর ভ্যালু হচ্ছে 0, তখন কি হবে না, তো তখন আমাদের টেল পড়েছে, মানে টেলের প্রবাবিলিটি হচ্ছে কিউ ধরা হচ্ছে, হেডের প্রবাবিলিটি 1 ধরা হচ্ছে। আবার এইখানে যে ধরো পি যেটা আমরা লিখেছি, এটা মানে কি, মানে হচ্ছে যে sn মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 0 আর sn এর ভ্যালু হচ্ছে 1। তার মানে 1 কখন সম্ভব হবে, যদি একটা হেড পড়ে, তাহলে হেডের প্রবাবিলিটি আমরা ধরছি 1। আর এটা দেখো যে sn মাইনাস 1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে সেখান থেকে sn এর ভ্যালু 2 হতে পারে না, মানে 0 যদি থাকে sn মাইনাস 1 এর ভ্যালু, তারপরে যদি একটা ট্রায়াল হয়, সেই ট্রায়ালে আমাদের কি হবে, আইদার হেড অর টেল পড়বে। তার মানে sn এর ভ্যালু যদি বাড়ে তাহলে আইদার 0 বাড়বে, না হলে 1 বাড়বে। 0 বাড়ে মানে নো চেঞ্জ, তো আইদার 0 ইনক্রিজ হবে অর 1 ইনক্রিজ হবে। কিন্তু সেই জন্য 0 থেকে 2 হতে পারে না, মানে আগের স্টেজে 0 আছে আর কারেন্ট স্টেজে 2 sn এর ভ্যালু হবে, দ্যাট ইজ নট পসিবল। 3 ইজ নট পসিবল, তাহলে আর কোনোটাই হবে না, সেই জন্য বাকি সমস্ত ভ্যালু 0। সিমিলারলি দেখো কি যে আগের স্টেজে n-1 ট্রায়ালে sn - 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 থেকে আমাদের কি হতে পারে, sn এর ভ্যালু কি হতে পারে, কমতে তো পারে না, কারণ sn এর ভ্যালু আইদার আনচেঞ্জ থাকবে অর ইওর চেঞ্জ টু +1। তো সেই জন্য ধরো 1 ছিল, sn - 1 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে যদি হেড পড়ে আমাদের, তাহলে তো 1 বাড়বে। হেড পড়লে 1 থেকে 2 হলো আমাদের ভ্যালু, ঠিক আছে, যে 2 তে আসছে। আর যদি হেড থেকে তোমার টেল পড়ে, আগে ধরো হেড ছিল, কারেন্ট ট্রায়ালে যদি আমাদের টেল হয়, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে কিউ। তার মানে দেখো কি হচ্ছে, আগে sn - 1 এর ভ্যালু 1 ছিল, এই কারেন্ট স্টেজেও sn - 1 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে দুটো ভ্যালু সেম থাকছে টেল পড়লে, সেজন্য কি হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে ধরো আগের স্টেজে আমাদের 1 ছিল sn এর ভ্যালু, sn - 1 এর ভ্যালু, তাহলে sn এর ভ্যালু কি 0 হতে পারে? তার অ্যান্সার হচ্ছে নো, দ্য ভ্যালু অফ sn উইল নেভার ডিক্রিজ। তাহলে 1 ভ্যালু থেকে তোমার কিন্তু 0 তে কখনোই আসতে পারবে না, সেই জন্য এটার প্রবাবিলিটি হচ্ছে 0। আর বাকিগুলো তো বললাম যে ইনক্রিজ হবে না, আইদার কি হচ্ছে পারে সেই ভ্যালুটাই থাকবে আর 1 ইনক্রিজ হবে। তো সেই জন্য এখানে দেখো যে এই যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সবসময় কিউ। ডায়াগোনাল এলিমেন্ট কিউ মানে কি, sn - 1 এর ভ্যালু আর sn এর ভ্যালু হচ্ছে সেম সেম, ডায়াগোনালের সাফিক্স থাকে না 1 1 2 2 3 3, তো সেম সেম মানে হচ্ছে টেল পড়ছে, সেই জন্য ডায়াগোনালি হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ কিউ। আর আপার ডায়াগোনালের ভ্যালু কি হবে, 1 করে করে ইনক্রিজ হতে হবে, জাস্ট অনলি 1 ইনক্রিজ হতে পারে, সেই জন্য আপার ডায়াগোনালের ভ্যালু হচ্ছে পি, আর সমস্ত ভ্যালুস হচ্ছে 0। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স, এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিন্তু এটাকে কত ডায়াগোনাল বলা হবে, ইট ইজ নট ওর ট্রাই ডায়াগোনাল, ইট ইজ টু ডায়াগোনাল। ঠিক আছে, মানে এখানে দুটো ধর আমরা ডায়াগোনাল পাচ্ছি, একটা হচ্ছে কিউ এর জন্য আর একটা হচ্ছে পি এর জন্য, তার মানে দিস ইজ আ টু ডায়াগোনাল ট্রানজিশন ম্যাট্রিক্স, সমস্ত এলিমেন্টস হচ্ছে 0। এটা হচ্ছে পার্শিয়াল সামে ট্রানজিশন ম্যাট্রিক্স আর কি বেসিক্যালি। তো এখানে দেখো একটা লাইনে তোমার ওই প্রবাবিলিটি বেসিক্যালি বলা আছে যে n-1 ট্রায়ালে আমাদের ছিল, n-1 ট্রায়ালে যে ছিল, আর n ট্রায়ালে কি হবে তার ভ্যালু। এখন কে এর ভ্যালু কি হচ্ছে যে
যদি j প্লাস 1 হয়, মানে হচ্ছে আগে যদি j থাকে, এখন যদি j প্লাস 1 হয় তার প্রবাবিলিটি 1 p ধরা হচ্ছে। আর আগেও যদি j থাকে, এখনো যদি j হয়, k ইকুয়াল টু j মানে কি দুটো স্টেজে j, তার প্রবাবিলিটি হচ্ছে q, যেটা আগে আমরা বললাম। আর all other probabilities equal to 0. So this is the mathematical expression of the problem. এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আর এটা ছিল আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স। এরপরে তাহলে আমরা কি করলাম, জাস্ট দেয়ার আর থ্রি এক্সাম্পল উই হ্যাভ কনসিডার, না তিনটে এক্সাম্পল আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা এক ধরনের আমরা ধরো ট্রানজিশন ম্যাট্রিক্স আমরা বলবো, সরি মার্কআপ চেন বলবো, অর্ডার অফ মার্কআপ চেন। দিস ইজ এ টার্মস রিলেটেড টু মার্কআপ চেন। তো মার্কআপ চেন xn আছে, দিস ইজ সেড টু বি অফ অর্ডার s, অর্ডার নট স্টেপ। আগের দিনে আমরা m স্টেপ মার্কআপ চেন পড়েছি, স্টেপ, আর আজকে পড়ছি অর্ডার। তো এখন অর্ডারটা দেখো কি আছে, যে প্রবাবিলিটি অফ xn ইকুয়াল টু k, xn minus 1 equal to j and so on, xn minus 1 equal to js minus 1। তো তার মানে আমরা ইন জেনারেল এখানে একটা ধরো ইভেন্ট আর কি, কম্পাউন্ড ইভেন্ট আছে, কন্ডিশনাল ইভেন্ট আছে, সেই কন্ডিশনাল ইভেন্টের প্রবাবিলিটি ইকুয়াল টু বলা হচ্ছে p equal to xn equal to k, and that probability depends only on the s number of your random variables। ঠিক আছে, এখানে দেখো কি আছে যে xn minus 1 এর একটা ভ্যালু আসবে, xn minus 2 এর একটা ভ্যালু আসবে, xn minus s এর ভ্যালু একটা আসবে। তার মানে কি হচ্ছে যে xn equal to k, xn এর ভ্যালু কি হবে, তার প্রবাবিলিটি ডিপেন্ডস অন s নাম্বার অফ ইভেন্টস। xn minus 1 equal to j, এটা কিন্তু একটা ইভেন্ট, মনে রাখবে যে xn minus 1 equal to j, দিস ইজ অ্যান ইভেন্ট। xn minus s equal to js minus 1 আর একটা ইভেন্ট। তাহলে এখানে কতগুলো ইভেন্ট আছে দেখো, n-1 থেকে n-s কতগুলো হয়, কাউন্ট করলে হচ্ছে 1 2 আপ টু s। তার মানে দেয়ার আর s নাম্বার অফ ইভেন্টস। তার মানে এখানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে মার্কআপ চেন আমরা যখন ডেফিনিশন পড়েছিলাম তখন বলা ছিল যে মার্কআপ চেন ডিপেন্ডস অনলি অন দ্য প্রিভিয়াস ইভেন্ট, নট অল আদার ইভেন্টস। ঠিক আছে, তার মানে যদি একটা ইভেন্টের উপরে ডিপেন্ড করে তখন আমরা বলেছিলাম দ্যাট ওয়ান ইজ আ মার্কআপ চেন। এখানে কি হচ্ছে যে xn equal to k, এই ইভেন্টের প্রবাবিলিটি s নাম্বার অফ ইভেন্টস এর উপরে ডিপেন্ডেন্ট। ভালো করে শোনো যে the probability of xn equal to k, that one depends on all these events, all these events means number of events হচ্ছে s। তার মানে s নাম্বার অফ ইভেন্টস এর উপরে যদি ডিপেন্ড করে, that kind of Markov chain is called, this kind of Markov chain is called a Markov chain of order s। এবার s এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে বলা হচ্ছে 1 অর্ডার, মানে মার্কআপ চেন অফ অর্ডার 1, অর সিম্পলি মার্কআপ চেন, তাই না? 1 অর্ডার মার্কআপ চেন মানে আমাদের অর্ডিনারি মার্কআপ চেন, সেটা হচ্ছে 1 অর্ডার মার্কআপ চেন মানে আমাদের যে সিম্পল মার্কআপ চেন বলা আছে সেটা। কিন্তু তাছাড়া আমরা দেখছি যে মার্কআপ চেন কিন্তু মাল্টিপল ইভেন্টের উপরেও ডিপেন্ড করে, কন্ডিশনাল ইভেন্টের উপরে ডিপেন্ড করছে। তো সেই জন্য আমরা মার্কআপ চেন মানে সিম্পলি ওয়ান স্টেপ মার্কআপ চেন পড়বো, আদারওয়াইজ কিন্তু আমাদের ধরো টু স্টেপ, টু অর্ডার, সরি অর্ডার 2, অর্ডার 3, অর্ডার 4 এত মানে ডিফারেন্ট অর্ডারে মার্কআপ চেনও আছে। তাহলে এটা হচ্ছে ডেফিনিশন, অনলি ডিপেন্ডস অন এস ইভেন্টস। এবার দেখো এ মার্কআপ চেন ইজ সেড টু বি ওয়ান অর সিম্পল মার্কআপ চেন ইফ দিস ওয়ান ইজ হোল্ড। মানে আগে যে ডেফিনিশন পড়েছি, বলো। বলছি স্যার, ওই যে ডেফিনেশনটা আপনি বললেন ওখানে এলএইচএস আর আরএইচএস তো সেম লেখা আছে। কোথায় গো? এই স্লাইডে বলছো তো? হ্যাঁ, এই স্লাইডে। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে দেখো, আগেরটাতে এই যে দেখো যে x n minus s equal to js minus 1, তারপরে ডট ডট আছে, এই ডট ডটটা লক্ষ্য করতে হবে, এখানে ডট ডটটা নেই, মানে এরপরে আরো আছে। ঠিক আছে, ডট ডট মানে তো আরো থাকে তাই বোঝায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে সেই ডট ডটটা নেই। এখানে আরেকটা লিখে দিলে ক্লিয়ার হতো তোমাদের। এখানে কমা দিয়ে যদি লিখতাম n minus s plus 1 equal to something, তাহলে একটু বুঝতে মানে ওই ওভারলুকটা হতো না। তার ডিফারেন্স হচ্ছে এখানে ডট ডট করে আরো ইভেন্ট থাকবে, সেগুলোর উপরে ডিপেন্ড করছে না, আমাদের x n minus s equal to js minus 1 এর উপরে নির্ভর করছে, এরকম ব্যাপার। ঠিক আছে, ওইটুকু চেঞ্জ আর। আর এটা ধরো পরেরটা যে ওয়ান অর্ডার যেটা আছে সেখানে আমরা s এর ভ্যালু কত বসিয়েছি, s এর ভ্যালু 1 বসাও। s এর ভ্যালু 1 বসালে x n minus 1 equal to j এই পর্যন্তই থাকবে, আর সেটাকে আমরা p j কে দিয়ে ডিনোট করি, ওয়ান স্টেপ বা ওয়ান অর্ডার মার্কআপ চেন বলা।
তাহলে আমরা সিম্পল মার্কআপ চেন পড়েছি, তার সাথে আমরা এম স্টেপ মার্কআপ চেনের কথা পড়েছি। আবার একবার বলবো, আমরা এম স্টেপ মার্কআপ চেনটা রিমাইন্ড করে দেবো। আর এটা বললাম এস অর্ডার মার্কআপ চেন। এবার দেখো একটা representation, another kind of representation of Markov chain বলা আছে। দেখো যে Markov chain as graphs, ঠিক আছে, মানে একটা Markov chain কে আমরা গ্রাফ থিওরিতে যে গ্রাফ পড়েছো সেই গ্রাফ দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটা দেখাচ্ছি একটা এক্সাম্পল নিয়ে, সহজে বুঝতে পারবে, ভীষণ সোজা এক্সাম্পল। এবার ধরো আমরা এখানে একটা প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স নিলাম। তিনটে আমাদের ধরো ইভেন্ট আছে, তাদের ভ্যালু হচ্ছে 0 1 2, এদিকেও তাই। তো 0 to 0, 0 to 0 মানে কি না, তো আগের ধরো স্টেজে আমাদের ভ্যালু ছিল 0, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 0, কারেন্টলি হচ্ছে 0, তার প্রবাবিলিটি হচ্ছে 3/4। মানে আগে যা ছিল এখনো তাই থাকবে, তার প্রবাবিলিটি 0, এই 3/4। আগের স্টেজে ভ্যালু হচ্ছে 0, কারেন্ট স্টেজে হচ্ছে 1, তার প্রবাবিলিটি হচ্ছে 1/4। এইভাবে একটা প্রবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স দেওয়া আছে। কোনো একটা প্রবলেমের, এনি আরবিটারি প্রবলেমের একটা ট্রানজিশন ম্যাট্রিক্স আমরা পেয়েছি এইভাবে, এনিহাও আমরা এটা পেয়েছি। এখন এই ম্যাট্রিক্সের করেসপন্ডিং গ্রাফ আমরা কিভাবে ড্র করব? তো সেই গ্রাফ ড্র করার সময় কি করবে, গ্রাফে কি থাকবে, ভার্টেক্স থাকে আর এজ থাকে, তাই না? ভার্টেক্স আর এজ থাকবে। তাহলে আমরা কি করব, এখানে তিনটে ভার্টেক্স নেব। একটা হচ্ছে এই যে স্টেট যেগুলো আছে আমাদের 0 1 2, only 3 states are there, তাই না? So for these 3 states we consider 3 vertices. The first vertex is named as 0, second one is 1, and third one is 2. তারপরে কি করব, এজ ড্র করব। এজ ড্র করব, তার সাথে সাথে দেখো ম্যাট্রিক্সের সার্টেন ভ্যালুজ আছে। তাহলে আমরা কি করব, 0 থেকে 0, ভার্টেক্স 0 থেকে ভার্টেক্স 0 তে একটা এজ নেব, তার প্রবাবিলিটি কত আছে 3/4। সো সেই জন্য যে এজটা নেব তার এজের যে ওয়েট, সেই ওয়েট আমরা ধরবো 3/4। সিমিলারলি ফ্রম 0 to 1, ভার্টেক্স 0 থেকে ভার্টেক্স 1 এ আরেকটা এজ ড্র করব, যার ওয়েট হবে 1/4। আর 0 থেকে 2 এর মধ্যে আমরা এজ ড্র করব উইথ ওয়েট 0। ভার্টেক্সের ওয়েট যদি 0 হয়, সেই ভার্টেক্সটাকে এজের ওয়েট যদি 0 হয়, তাহলে সেই এজটাকে জেনারেলি ড্র করা হয় না। তার মানে আমরা 0 থেকে 2 এর মধ্যে কোনো এজ ড্র করব না, বিকজ দ্য ওয়েট অফ দ্য এজ 0 to 2 is 0। ঠিক আছে, 0 হলে ড্র করা হয় না, সেটা আমরা ড্র করব না। কিন্তু 0 থেকে 0 তে একটা এজ হবে উইথ ওয়েট 3/4, 0 থেকে 1 একটা এজ হবে যার ওয়েট হচ্ছে 1/4, 1 থেকে 0 তে একটা হবে উইথ ওয়েট 1/4, 1 থেকে 1 হবে হাফ, 1 থেকে 2 তে হবে 1/4, 2 থেকে 0 তে এজ হবে যার ওয়েট হচ্ছে 0, মানে এজ থাকবে না। 2 থেকে 1 এ 3/4, 2 থেকে 2 তে হচ্ছে 1/4। বাস, এই হচ্ছে তোমার প্রিন্সিপাল। আর করেসপন্ডিং গ্রাফ হচ্ছে এটা। দেখো 0 থেকে 0 তে আছে, 0 থেকে 0 তে থাকলে কি বলে, সেলফ লুপ বলে, তাই না? সেলফ লুপ আমরা এখানে ডিরেকশন দিচ্ছি, ডাইরেক্টেড গ্রাফ করছি উইথ ওয়েট 3/4। 0 থেকে 1 এ বলা আছে যার ওয়েট হচ্ছে 1/4, আর কিছু নেই। 0 থেকে 2 এর মধ্যে নেই, কারণ 0 থেকে 2 এর ওয়েট আমাদের 0 বলা আছে, সেই জন্য 0 থেকে 2 এর মধ্যে কোনো আমরা এজ ড্র করে নিই। 1 থেকে 1 এর দেখো বলা ছিল, 1 থেকে 1 এর ছিল হাফ, 1 থেকে 2 এর ছিল দেখবে 1/4, আবার 1 থেকে, এখানে তো ডিরেকশন গন্ডগোল হয়ে গেছে গো। 1 থেকে থামো, ডিরেকশনটা উল্টো আছে। 1 থেকে 1 হচ্ছে হাফ, 1 থেকে 2 হচ্ছে 1/4, আর 1 থেকে 0 হচ্ছে 1/4। 1 থেকে 2 হচ্ছে 1/4, এটা ঠিক আছে। আর 1 থেকে 0 এই ডিরেকশনটা হবে 1 to 0, এই উল্টো ডিরেকশনে হবে। 1 থেকে 0 তে আছে যার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ওকে, আর 2 থেকে কি আছে দেখো, 2 থেকে 2 আছে 1/4, আর 2 থেকে 1 এ আছে দেখো 2 থেকে 1, 2 থেকে 1 এ হচ্ছে 3/4। এটা হবে 2 থেকে 1, এটা ডিরেকশনটা উল্টো আছে, 2 থেকে 1 হবে 3/4। So this is the graphical representation of any transition probability matrix, or we can say the Markov chain. Basically এটা হচ্ছে যে ট্রানজিশন যে ম্যাট্রিক্স আছে, ট্রানজিশন ম্যাট্রিক্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এইটা দেখো বেসিক্যালি তোমরা কিভাবে পড়েছো গ্রাফ থিওরির সময়, যে যদি কোনো গ্রাফ থাকে সেই গ্রাফের করেসপন্ডিং আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে থাকি, তাই না? গ্রাফের করেসপন্ডিং অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আমরা পেয়ে থাকি। মানে ম্যাট্রিক্স থেকে গ্রাফ থেকে ম্যাট্রিক্স, সেটা ড্র করেছো গ্রাফ থিওরি পড়ার সময়। আর এটা আমরা উল্টোটা পড়লাম, মানে ম্যাট্রিক্স থেকে গ্রাফ ড্র করলাম, আর কিছুই না।
তো এটা ছোট্ট একটা ব্যাপার। এখানে দেখো হায়ার অর্ডার ট্রানজিশন প্রবাবিলিটি আর হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি। তো সেই হায়ার অর্ডার বলতে হচ্ছে এম স্টেট ট্রানজিশন প্রবাবিলিটি, যেটা আমরা আগের দিনে পড়েছিলাম সেইটাই, যে প্রবাবিলিটি অফ xn প্লাস 1 ইকুয়াল টু k এন্ড xn ইকুয়াল টু j। ঠিক আছে, মানে এন ট্রায়ালে আমরা আজ কোথায় আছি, জে স্টেটে আছি, আর এন প্লাস এম ট্রায়ালে আমরা কে স্টেটে আছি। তার মানে কতগুলো এন ট্রায়াল থেকে এম প্লাস 1 এম প্লাস এন ট্রায়াল মিন্স নাম্বার অফ ট্রায়াল হচ্ছে এম। তার মানে জে থেকে কে তে পৌঁছাতে আমাদের কতগুলো ট্রায়ালের প্রয়োজন হচ্ছে, এম সংখ্যক ট্রায়াল লাগছে। অ্যাডিশনাল এই এম ট্রায়াল লাগছে একটা স্টেট জে থেকে স্টেট কে তে যেতে। ঠিক আছে, মানে করে এভাবে ভাবতে পারো যে একজন স্টুডেন্ট ক্লাস 8 এ পড়ছে, ক্লাস 8 থেকে তোমার যদি ক্লাস 12 এ যেতে চায় তাহলে কতগুলো ইয়ার তোমার পাস করতে হয় বা কতগুলো ক্লাস পাস করতে হবে। তো তার সংখ্যা কি হচ্ছে, সেটাই হচ্ছে যে এখানে আমরা বলতে পারি যে xn ইকুয়াল টু জে। তার মানে হচ্ছে জে হচ্ছে ক্লাস 8, মনে করো 8, আর এক্স এটা আমরা কেটাকে বলতে পারছি ক্লাস 12, মানে হচ্ছে 12। তাহলে 8 থেকে 12 এ যেতে গেলে কতগুলো স্টেপস দরকার, কতগুলো ট্রায়ালে কত বছর পরে আমরা 8 থেকে 12 এ যেতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, তার মানে আমাদের 4 তোমার কি চাই, স্টেপ চাই। মানে 4 বার অ্যানুয়াল এক্সাম দিতে হবে, দিলে পরে আমরা ক্লাস 8 থেকে ক্লাস 12 এ যাব। কিন্তু যদি ধরো কেউ যদি ফেল করে যায় তাহলে কি হবে, তার স্টেপ নাম্বার অফ স্টেপস কি হবে, বেশি হবে, তাই না, বেশি প্রয়োজন হবে। হয়তো 3 বার ফেল করে গেল, তাহলে নর্মালি তো 4 বার অ্যানুয়াল এক্সাম দিতেই হবে। তাছাড়াও আমাদের মানে চেষ্টা করতে হবে, একেবারে পরীক্ষা দেওয়া মানে এক একটা ট্রায়াল বলছে আমরা, মানে একটা অ্যানুয়াল এক্সাম দেওয়া মিন্স হচ্ছে অ্যানুয়াল এক্সাম মিন্স এ ট্রায়াল। তার মানে 8 থেকে ক্লাস 12 এ যেতে গেলে আমাদের 4 ট্রায়ালস ইজ রিকোয়ার্ড, মিনিমাম 4 ট্রায়াল ইজ রিকোয়ার্ড। এবার কেউ যদি ধরো 3 টাইমস আনসাকসেস হয় তাহলে 3 মোর ট্রায়াল ইজ রিকোয়ার্ড। তার মানে তখন আমাদের ট্রায়াল হয়ে যাবে 4 + 3, দ্যাট মিন্স 7। কিন্তু স্টেট যেটা আছে দেখো 8 থেকে 12 এ যাবে, বাট নেটস ইওর 7 ট্রায়ালস। কারোর জন্য 4 ট্রায়ালস ইজ সাফিসিয়েন্ট, কারো হয়তো 5 ট্রায়ালস লাগতে পারে, 5, 6, 7, 8 কতগুলো ট্রায়াল লাগবে সেটা কিন্তু বলা মুশকিল, তাই না? কারণ যদি পড়াশোনা না করে সে রিপিটেডলি ফেল করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ট্রায়াল আর স্টেট হচ্ছে ওরকম ভাবে দুটো তোমার ডিফারেন্ট। সেই প্রবাবিলিটিকে আগের দিন আমরা পড়েছিলাম, দ্যাট ওয়ান ইজ ডিনোটেড বাই প্রবাবিলিটি অফ জে কে। জে টু কে তে যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট দেখো নোটেশন, জে স্টেট থেকে কে স্টেটে আমরা মুভ করছি, and number of trial is required m, so it is called the m step probability transition probability. এরপরে দেখো একটা থিওরেম আছে, খুব ইন্টারেস্টিং থিওরেম, সিম্পল বাট ইন্টারেস্টিং থিওরেম। সেই থিওরেমের নাম হচ্ছে চ্যাপম্যান কর্মগ্রাফ ইকুয়েশন। চ্যাপম্যান কর্মগ্রাফ ইকুয়েশন, but or this is a theory basically, but that theory gives an equation. তো কি বলছে দেখো, যে let pjkm with the m step transition probability, ঠিক আছে, from state j to k, এটা তো বললাম তার মিনিং, এই নোটেশনের মানে। দেন দেখো pjk m plus n means হচ্ছে probability at the m plus 1 trial equal to summation, বা দেখো পরের সামেশনটা পড়ো একটু বেশি বুঝতে সুবিধা হয়। দেখো j2 r r2 k, মানে আমরা ধরো জে থেকে কে তে যাব, ফাইনালি জে স্টেট থেকে কে স্টেটে যাব, এবং মাঝখানে তো ইন্টারমিডিয়েট তো আমাদের ধরো স্টেট থাকবে, তাই না? যেমন ধরো 8 থেকে 12 এ যখন যাচ্ছি তখন আমাদের মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেট কি থাকছে, ক্লাস 9, ক্লাস 10, 11 এগুলো থাকছে। তো সেই জন্য আমাদের কি হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যদি যাই, এবং সেটা যদি সেম স্টেট না হয় বা কনজিকিউটিভ যদি না হয় তাহলে আমাদের কি হচ্ছে যে উই হ্যাভ টু ট্রাভার্স বাই সাম আদার স্টেটস। তো সেইগুলো হচ্ছে যে আদার ডিফারেন্ট স্টেট, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এবার দেখো যে জে থেকে আর হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেট, সেই স্টেটে যেতে আমাদের মনে করো এন ট্রায়াল দরকার, তাহলে তার প্রবাবিলিটি লাগছে। মানে জে থেকে আর মানে মাঝের একটা ট্রায়ালে আমরা যাচ্ছি, মনে করো জে থেকে ক্লাস 8 থেকে ক্লাস 10 এ যাচ্ছি, তাহলে ক্লাস 8 থেকে ক্লাস 10 এ যদি যাও তাহলে কতগুলো ট্রায়াল লাগতে পারে, মানে দুবার পরীক্ষা দিতে হতে পারে, আর তার চেয়ে বেশি দিতে পারে। তো সেটা হচ্ছে তার ট্রায়াল, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। আর আরেকটা হচ্ছে দেখো R2K, মানে স্টেট 8 থেকে কেতে যাচ্ছি, ফাইনাল স্টেট কেতে চলে যাচ্ছি, সেখানে আমাদের ধরে নিচ্ছি যে ইট মে টেক্স m নাম্বার অফ ট্রায়াল। ওকে, আর এই লেফট সাইডেরটা কি আছে, একই জিনিস অন্যভাবে একটু বলা আছে, যে আমরা ধরো জে থেকে
জে থেকে আর স্টেটে গেলাম, সেখানে এম ট্রায়াল লাগছে, জে থেকে আর এ যেতে আমাদের এম, এখানে দেখো জে থেকে আর এ যেতে এন ট্রায়াল লেগেছে, তাই না? এই ট্রায়ালটা কিন্তু ভ্যারি করবে, এন এর ভ্যালু কিন্তু আমাদের চেঞ্জ হবে, মানে দ্যাট ওয়ান ডিপেন্ডস অন ইওর দ্য পারফরমেন্স এটসেট্রা। তাহলে এই পরেরটাতে আছে জে থেকে আর এ যেতে এন ট্রায়াল লেগেছে, এখানে আমরা লিখেছি জে থেকে আর এ যেতে এম ট্রায়াল লাগছে, আর আর থেকে কেতে যেতে লাগছে এম ট্রায়াল। এইটুকু ডিফারেন্স আর মানে পরে ফার্স্ট এক্সপ্রেশন এন্ড সেকেন্ড এক্সপ্রেশন এই দুটোর মধ্যে শুধুমাত্র জে থেকে আর এ যেতে আমাদের এন ট্রায়াল লাগবে না এম ট্রায়াল লাগবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে ইকুয়েশনটা। এবার দেখো এটাকে ম্যাট্রিক্স নোটেশনে যদি আমরা লিখে থাকি, মানে যে পি পাওয়ার এন এই যেটা লিখেছে দেখো, সেটা হচ্ছে যে পিআইজে সাফিক্স এই সরি পিআইজে আমাদের এন লিখেছে, তার মানে এই যে ধরো আমাদের আই থেকে যেতে যাওয়ার জন্য এন স্টেট যে লাগবে তার যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স তাকে আমরা পিএন দিয়ে ডিনোট করেছি। ঠিক আছে, পিএন হচ্ছে একটা ম্যাট্রিক্স, বেসিক্যালি দিস ইজ এ ম্যাট্রিক্স, ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো এইবার দেখো কি আছে, পি এম প্লাস ওয়ান ইকুয়াল টু পি টু দি পাওয়ার এম অর ইকুয়াল টু পি টু দি পাওয়ার এম ইন্টু পি টু দি পাওয়ার এম। তাহলে এই পি হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স, এখানে এই যে ম্যাট্রিক্স নোটেশন ফার্স্ট ব্র্যাকেট মানে ম্যাট্রিক্স নোটেশন, তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ম্যাট্রিক্স আছে, মানে পিএন যদি আমাদের এম স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স হয় তাহলে আমরা মাল্টিপ্লাই করে করে এম প্লাস ওয়ান স্টেপে ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এই হচ্ছে এই থিওরেমের মেন কথা। প্রথমে এটা হচ্ছে এক্সপ্লিসিটলি দেওয়া আছে, ইন টার্মস অফ প্রবাবিলিটি দেওয়া আছে, আর পরের ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স নোটেশনে দেওয়া, দুটোই হচ্ছে কর্মগ্রাফ প্রপোজ করেছে। এবার যদি আমরা প্রুফ দেখি, দেখো প্রুফটা খুব সিম্পল প্রুফ। তো এটা হচ্ছে এম স্টেপের ডেফিনিশন। এবার যদি আমরা ওয়ান স্টেপ কনসিডার করি, না টু স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটির ভ্যালু আমরা বার করব, করে এন স্টেপে আমরা যাব বা এন প্লাস এন স্টেজে যাব। টু স্টেপ যদি হয় তাহলে আমরা কি করতে পারি, দেখো প্রবাবিলিটি অফ এক্স এন প্লাস টু ইকুয়াল টু কে আর এক্স এন ইকুয়াল টু জে, মানে এন ট্রায়ালে যে স্টেটে আছে আমরা আর এন প্লাস টু ট্রায়ালে কে স্টেটে আছে, তার মানে এখানে কতগুলো স্টেপস আছে, টু স্টেপস। এটা প্রবাবিলিটি আমরা বার করব আগে, তারপরে এম এর জন্য বা এন এর জন্য আমরা যাব। এবার দেখো কি যে এন প্লাস এন ট্রায়ালে আমরা যে স্টেটে আছি, এন প্লাস ওয়ানে আমরা কে স্টেটে গেলাম, এন প্লাস টু তে কে স্টেটে গেলাম, তাহলে এন প্লাস ওয়ান ট্রায়ালে আমরা কোথায় ছিলাম, তাই না? এটা একটা কোশ্চেন যে এন প্লাস ওয়ান ট্রায়ালে মানে এন এর নেক্সট ট্রায়ালে আমরা কোথায় ছিলাম, সেটা আমরা ধরে নিচ্ছি যে আর ট্রায়ালে ছিলাম, আর ইজ এনি পসিবল স্টেপ। তো এইটা প্রবাবিলিটি আমরা চাই, প্রবাবিলিটি অফ এক্স এন প্লাস ওয়ান এক্স এন প্লাস টু ইকুয়াল টু কে কমা এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু আর গিভেন এক্স এন ইকুয়াল টু আর, এই যে ইভেন্টটা তার প্রবাবিলিটি। তাহলে এই প্রবাবিলিটিটা আমরা কিভাবে বার করতে পারবো? তো এটা ধরো কন্ডিশনাল প্রবাবিলিটি, যে এটা বেসিক্যালি এইটুকু হচ্ছে কিন্তু জয়েন্ট প্রবাবিলিটি, দেখো তাই না, কমা দিয়ে থাকলে তো জয়েন্ট প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে না, এ কমা বি মানে তো জয়েন্ট প্রবাবিলিটি। তাহলে এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি, আবার দেখো স্ল্যাশ দিয়ে এক্স এন ইকুয়াল টু যে আছে, তার মানে কন্ডিশনালও বলছে, তার মানে দিস ইজ এ জয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, তো এবার আমরা কি করছি, এটাকে জয়েন্ট প্রবাবিলিটি তুমি ভাবো, তাহলে জয়েন্ট প্রবাবিলিটি যদি থাকে তাহলে আমরা কি করি, প্রবাবিলিটি অফ ফার্স্ট ওয়ান, তাই না, প্রবাবিলিটি অফ ফার্স্ট ওয়ান গিভেন সেকেন্ড ওয়ান, মানে প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমা প্রবাবিলিটি অফ এ বি আছে, তার মানে প্রবাবিলিটি অফ এ গিভেন বি বাই প্রবাবিলিটি অফ বি, সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলা, ধরো প্রবাবিলিটি অফ আমাদের ধরো এইভাবে থাকে যে এ কমা বি এর প্রবাবিলিটি, এটা এ কমা বি, এটা বি আর কি ধরো ইকুয়াল টু হবে আমাদের, মনে আছে তোমাদের, প্রবাবিলিটি অফ এ, লিখতে খুব অসুবিধা, এটা বলছে ধরো প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি, মানে নিচে যেটা থাকবে তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাইড হবে। তো এখানে মনে করো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আর, এটাকে আমরা বি ধরছি, এক্স এন প্লাস টু ইকুয়াল টু কে এটাকে এ ধরছি, তাহলে ধরো প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে এক্স এন প্লাস টু ইকুয়াল টু কে গিভেন বি মানে হচ্ছে এটা, আর এই যে এক্স এন ইকুয়াল টু যে এটাকে বাদ দাও, আপাতত বাদ দাও, তাহলে এই যে এটা প্রথমে এটা হচ্ছে এ, প্রথমে এটা পরেটা হচ্ছে বি, তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি হলো ইন্টু প্রবাবিলিটি অফ কি হবে, প্রবাবিলিটি অফ বি হয় ইন্টু প্রবাবিলিটি অফ বি, বি মানে হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু আর, এটা
এবার যেহেতু ধরো এক্স এন ইকুয়াল টু জে, যেহেতু এর সাথে ট্যাগ আছে, কন্ডিশনাল হিসেবে আছে, এখানেও দেখো কন্ডিশনাল হিসেবে থাকছে, এখানেও কন্ডিশনাল হিসেবে থাকছে। এই হচ্ছে অ্যাডিশনাল ব্যাপার। মানে বেসিক্যালি এখানে হ্যাঁ এই যে ইভেন্টটা আছে জয়েন্ট ইভেন্ট, তার প্রপার্টি বার করা হলো। তার মানে এটা হচ্ছে প্রপার্টি অফ এ গিভেন প্রপার্টি অফ বি, এটুকু হলো। আর ইনটু হচ্ছে প্রপার্টি অফ বি, মানে এটা যেহেতু ধরো এক্স এন ইকুয়াল টু জে আছে, সেই জন্য এটাকে আমরা বাই দিয়ে যেহেতু আছে, তাহলে এইটাকে আমরা এক্স এন ইকুয়াল টু জেটাকে এখানেও লিখেছি, এখানেও লিখে দিয়েছি, দুটো জায়গাতে এটা জুড়ে দেওয়া হয়েছে, আর কিছু না। তাহলে দেখো কি হচ্ছে, হ্যাঁ যে এক্স এন প্লাস টু ইকুয়াল টু কে আর এক্স এন ইকুয়াল টু আর, এটা যদি আমরা ওয়ান স্টেপ যদি প্রপার্টি এটা বেসিক্যালি যদি কনসিডার করি, তাহলে এটাকে আমরা লিখছি আর টু কে, এটা হচ্ছে আর টু কে অ্যাট ওয়ান স্টেপ, আর এটা হচ্ছে দেখো জে টু আর অ্যাট ওয়ান স্টেপ, তাহলে জে টু আর অ্যাট ওয়ান স্টেপ। ঠিক আছে, তো ওয়ান মাথার উপরে লিখতে পারো, নাও লিখতে পারো, একই ব্যাপার। তার মানে আমাদের এই যে পি জে কে টু যেটা আছে তার প্রপার্টি সমান কি হচ্ছে, তার ডেফিনেশন হচ্ছে এইটুকু। এইটাকে আমরা ধরো লিখলাম এইভাবে লিখতে পারি, যেখানে আর এর ভ্যালু হচ্ছে আর এর উপরে সামেশন নিচ্ছে, দেখো এখানে আর নেই লেফট হ্যান্ড সাইডে, বাট রাইট হ্যান্ড সাইড আছে সামেশন ওভার আর, কেন না তো আমরা ইন্টারমিডিয়েট স্টেট যেটা লিখেছি এক্স ওয়ান প্লাস এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু আর, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা হচ্ছে স্টেট। এবার আর এর ভ্যালু কি হতে পারে, যা খুশি হতে পারে, এমনি আরবিটারি পসিবল স্টেট হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমরা আর এর উপরে সামেশন কনসিডার করছি, আর হচ্ছে যেহেতু ভ্যারি করতে পারে, তাহলে আর এর উপরে সামেশন দিচ্ছি, এবং সেই জন্য আমরা পাচ্ছি সামেশন ওভার আর পি জি আর পি আর কে, মানে এটা প্রপার্টি আমরা বার করলাম। পুরো যে এক্সপ্রেশনটা দেখো, এই এক্সপ্রেশনের প্রপার্টি আমরা আগে বার করলাম, তার অ্যান্সার হলো পি জে আর কে, সেই ভ্যালুটা এখানে আমরা সাবস্টিটিউট করছি, আর এখানে আছে সামেশন অফ আর হচ্ছে, তার মানে হচ্ছে টু স্টেপের জন্য আমরা এটা পাচ্ছি। সিমিলারলি এবার যদি এম প্লাস ওয়ান স্টেপের জন্য যদি আমরা করি, তাহলে কি লিখতে পারি, দেখো যে এক্স এম প্লাস এন প্লাস ওয়ান, আর এখানে রাখছে এক্স এন ইকুয়াল টু জি। এইটাকে দেখো কিভাবে ব্রেক করা হচ্ছে, এক্স এন ইকুয়াল টু যে যেমন আছে তেমনি থাকছে, শুধু আমরা ধরো এই যে ফার্স্ট যেটা আছে এটাকে ব্রেক করছি, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু কে, আর এক্স এম প্লাস ওয়ান এম প্লাস এন ইকুয়াল টু আর, মানে এখানে দেখো যে এক্স এম থেকে এক্স এম প্লাস এন প্লাস ওয়ান, তাই না, তার মানে কতগুলো স্টেপস আছে, এন প্লাস ওয়ান স্টেপস আছে। তো এখানে দেখো আমরা পরপর দুটো যেটা লিখলাম এই ভ্যালুগুলো, তাতে হচ্ছে কত স্টেপের কত ডিফারেন্স, ওয়ান স্টেপস ডিফারেন্স। যে আর থেকে যখন কেতে যাচ্ছি তখন আমাদের কতগুলো স্টেপস ডিফারেন্স হচ্ছে, অনলি ওয়ান, মানে এটা হচ্ছে ওয়ান স্টেপ প্রবাবিলিটি, এবং তার অ্যান্সারটা হচ্ছে পি আর কে, যে পি আর কে হচ্ছে যেহেতু ওয়ান স্টেপ। আর পরেরটা যেটা হচ্ছে দেখো, পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এন, এখানে এখানে হচ্ছে এন প্লাস এম, মানে এম স্টেপ, তো সেই জন্য এটার প্রবাবিলিটি হচ্ছে এটা, মানে আমরা এখানে দেখো জে থেকে আর এ পৌঁছাচ্ছি উইথ স্টেপ এম, সেই জন্য পি জে আর উইথ স্টেপ এম, এটা আমরা পেলাম সামেশন ওভার এনি আরবিটারি আর, আর হচ্ছে ইন্টারমিডিয়েট একটা আমাদের স্টেট। তো তাহলে কি পেলাম আমরা, প্রবাবিলিটি অফ জে কে অ্যাট এম প্লাস ওয়ান ট্রায়াল ইকুয়াল টু দিস ওয়ান। মানে এক জায়গা থেকে কি আছে, পি আর কে পাওয়ার হচ্ছে ওয়ান, মানে ইন্ডেক্স হচ্ছে ওয়ান স্টেপ, আর পি জে আর এর হচ্ছে এম। সিমিলারলি আমরা এটাও লিখতে পারি, পি জে কে এম প্লাস ওয়ান এর জায়গায় পি জে আর, মানে জে থেকে আর এ যাচ্ছি ওয়ান স্টেপে, এখানে দেখো কি আর থেকে কে তে ওয়ান স্টেপ ধরেছে, জে থেকে আর এম স্টেপ ধরেছে, না ধরে আমরা ব্রেকিংটা এইভাবে করতে পারতাম, জে থেকে আর থেকে কে, আর থেকে কে আমরা এম ট্রায়ালে যেতে পারতাম। ঠিক আছে, মানে এইখানে দেখো হ্যাঁ এই যে ধরো যে ব্রেকিংটা আমরা করেছি না, এখানে এম ট্রায়াল লিখেছি জে থেকে কে তে, সেটা না করে আমরা আর থেকে কে যখন করেছি, দেখো আর থেকে কে এর মধ্যে ট্রায়ালের ডিফারেন্সটা আমরা এম রাখতে পারতাম। বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাপার। এইভাবে যদি যাই ইন জেনারেল, এটাকে আর ধরো ডিটেলস ক্যালকুলেশন না করে ইন জেনারেল বলে আমরা লিখে দিয়েছি যে হ্যাঁ পি জে কে এম প্লাস এন, মানে আগে দেখো কি আছে, এম প্লাস ওয়ান এর জন্য আমরা বার করেছি, এম প্লাস ওয়ান এর জন্য, এইবার ওয়ান এর পরিবর্তে যদি আমরা এন ইন্ট্রোডিউস করি, তাহলে এখানে এনটা আসবে, সিমিলারলি এখানে এনটা আসবে, এটুকু আমরা জেনারেল ভাবে লিখলাম। তো এইটা নিয়ে খুব একটা প্রবলেম নেই, মোটামুটি দেখলে আমরা সিমিলারিটি দেখে আমরা বুঝতে পারছি এবং লিখতে পারছি। ঠিক আছে, তো এটা আমাদের সিমিলারিটি দেখে লেখা হলো। এরপরে দেখো কি, এই যে ম্যাট্রিক্স নোটেশনে যখন আমরা লিখছি না, এখানে যখন লিখতে চাচ্ছি, তখন এইটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে তো আমরা ওই সিম্বলে তো বলেইছি যে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা, এখানে দেখো যে আমরা
যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা এই যে এখানে পিএন মানে হচ্ছে পিআইজে এন, মানে এন স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স থেকে আমরা পি মাথার উপরে এন দিয়ে ডিনোট করছি। তো সেই জন্য ধরো এইখান থেকে পি জে কে এম প্লাস এন যেটা আছে সেটাকে থেকে ডাইরেক্টলি আমরা এটা লিখতে পারছি, কোনো প্রবলেম নেই, মিটে গেল। এবার দেখো এইখানে যেটা আছে, এই যে টার্মসটা আছে এইটাকে একটু লক্ষ্য করো। দেখো জে আর 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 কে আমরা যখন একটা দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, মনে করো এবি ম্যাট্রিক্স, এ আর বি ম্যাট্রিক্স আছে, সেই এ বি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে যে ধরো একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, মনে করো সি আই জে এলিমেন্ট। মনে করো আমরা যদি সি ইকুয়াল টু এবি যদি ধরে থাকি, তাহলে এবি প্রোডাক্ট করে সি ম্যাট্রিক্স হচ্ছে, সেই সি ম্যাট্রিক্স এর আই জে এলিমেন্ট সমান কি হয়, সি আই জে ইকুয়াল টু সামেশন ওভার এ আই কে এন্ড বি কে জে, কে এর উপরে সামেশন হয়, মনে পড়ছে, সি আই জে ইকুয়াল টু আমাদের হচ্ছে এ আই কে ইন্টু বি কে জে সামেশন ওভার কে। এখানে তো সেটাই দেখতে হচ্ছে, দেখো যে জে টু আর আর টু কে এবং আর এর উপরে সামেশন, তার মানে আমরা কি বলতে পারি, এখান থেকে যে এলিমেন্ট আমরা পাচ্ছি সেটা আমাদের কোন ম্যাট্রিক্স এর এলিমেন্ট হচ্ছে, না তো প্রোডাক্ট ম্যাট্রিক্স পাচ্ছি, তার একটা আমরা জে কে এলিমেন্ট আমরা পাচ্ছি। তার মানে প্রোডাক্ট ম্যাট্রিক্স কে যদি আমরা ধরো সি ম্যাট্রিক্স বলি, তাহলে সি ম্যাট্রিক্স এর আর জে কে এলিমেন্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে সেইভাবে সমস্ত এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা দাঁড়াবে সেটা আমাদের হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেখো আছে, এই ম্যাট্রিক্সের নোটেশন কি হওয়া উচিত, পিএন হওয়া উচিত। মানে আমরা যেটা যদি বি বলি, এখানে এক্স্যাক্টলি এটা নোটেশন হচ্ছে পিএন, এটা নোটেশন হচ্ছে পিএম, ঠিক আছে, পিএন আর পিএম হচ্ছে, এবং এই দুটোর মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি। তো এইটা বেসিক্যালি দেখো এলিমেন্ট ওয়াইজ রিপ্রেজেন্টেশন, মানে পুরো যে ইকুয়েশন এটা লেখা হয়েছে এটা হচ্ছে জে কেথ এলিমেন্ট, এটা দেখো জে কেথ এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স পি এন প্লাস এন, ঠিক আছে। সেইটাকে আমরা পাচ্ছি যে এই যে দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স পিএন ম্যাট্রিক্স আর পিএম ম্যাট্রিক্স, তাদের যে প্রোডাক্ট করলে ম্যাট্রিক্স প্রোডাক্ট করলে এলিমেন্ট ওয়াইজ হচ্ছে এটা হচ্ছে জেড কেলের এলিমেন্ট, সেটা আমরা পেয়েছি। তার মানে পিএন ম্যাট্রিক্স আর পিএম ম্যাট্রিক্স এর রো কলাম মাল্টিপ্লাই করলে আমরা যেভাবে পেয়ে থাকি সেইভাবে আমরা পি এন প্লাস এন ম্যাট্রিক্স থেকে পাচ্ছি। তো সেই জন্য হচ্ছে যে ম্যাট্রিক্স আমাদের নোটেশনে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন, অর্ডিনারি এটা পাওয়ার মানে মাল্টিপ্লিকেশন। এখানে দেখো মানে ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ম্যাট্রিক্সে যখন আমরা লিখবো তখন হচ্ছে m প্লাস 1 ইজ দ্য পাওয়ার অফ দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে। মানে এলিমেন্ট থেকে আমরা কনভার্টেড হয়ে যাচ্ছে ম্যাট্রিক্সে। তো ম্যাট্রিক্স আমাদের ভালো জানা আছে, সেইভাবে আমরা কিন্তু অ্যান্সারটা পাবো। তো যাক, এখন অনেকটাই বাজে 12:10, তাহলে এখানে আমরা স্টপ করছি। এর পরের ক্লাসে দেখবে যে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম চ্যাপম্যান কর্মগ্রাফ ইকুয়েশন, সেই ইকুয়েশনের উপরে বেস করে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা সলভ করব, প্রবাবিলিটির প্রবলেম, সেটা কিন্তু খুব সহজে আমরা চ্যাপম্যান কর্মগ্রাফ ইকুয়েশন থেকে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। তো এখানে আজকে আমাদের শেষ হচ্ছে।